আমরা যা যা করার ছিল সব করেছি। মস্তিষ্কের তরঙ্গ জীবন্ত, হৃৎপিণ্ডের ধুকধুক থেমে নেই, শ্বাস-প্রশ্বাস চলমান, কিন্তু প্রতিক্রিয়া একদম শূন্য। বিজ্ঞানের কাছে এর কোনো ব্যাখ্যা নেই, কোনো সমাধান নেই। আমার ছেলে বেঁচে আছে, তোমাদের মতো ডাক্তারদের ওপর শত শত অভিশাপ। স্যার, আমরা সত্যিই দুঃখিত, ক্ষমা করবেন আমাদের। সাহেব, আমি সারিয়ে দিতে পারব। আরে, বাগানের মালির নাতি, এখান থেকে হাওয়া হয়ে যা। এই জায়গা তোদের মতো লোকের জন্য নয়। ও তো আমার নাতি, ছোট্ট বাচ্চা ছেলে, কিছুই বোঝে না। সাহেব, যেটা ১০ জন নামকরা ডাক্তার মিলে পারেনি, সেটা আমি পারব। তুই তুই পারবি? তোর কাছে কোনো ডিগ্রি আছে, কোনো ক্লিনিক আছে? তুই আসলে কে? সাহেব, ডিগ্রি নেই ঠিকই, কিন্তু আপনার ছেলের শরীরে যা ঘটছে সেটা কোনো মেডিকেল বইয়ের পাতায় লেখা নেই। সাহেব, আপনার ছেলের ওপর কালো জাদু পড়েছে, আর সেই জাদুকর এই ঘরের মধ্যেই দাঁড়িয়ে আছে। ঘরের ভিতর একটা গভীর নীরবতা নেমে এলো। সবাই একে অপরের মুখের দিকে তাকালো। চাচার মুখের রক্ত এক মুহূর্তের জন্য সরে গেল, ফ্যাকাশে হয়ে গেল মুখমণ্ডল। যদি সত্যিই ঠিক করে দিতে পারিস, ১ কোটি টাকা তোর। কিন্তু যদি আমার ছেলের কোনো ক্ষতি হয়, তাহলে জেল, সারা জীবনের জন্য। আমার মেনে নেওয়া আছে। মুম্বাইয়ের সবচেয়ে অভিজাত পাড়া বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের কাছাকাছি দাঁড়িয়ে আছে অমিত শর্মার প্রাসাদোপম বাড়ি। উঁচু সাদা মার্বেলের প্রাচীর, সামনে বিশাল লন, যেখানে ফ্রান্স থেকে আমদানি করা ফোয়ারাগুলো দিনরাত জলে নৃত্য করে। ভিতরে স্ফটিকের ঝাড়বাতি আলো ছড়াচ্ছে, দেওয়ালে কোটি টাকার পেইন্টিং, মেঝে এত মসৃণ যে তার মধ্যে পুরো ঘরের প্রতিবিম্ব স্পষ্ট। অমিত শর্মা, শত কোটি টাকার মালিক, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আবাসন প্রকল্প, স্টক মার্কেট, সব জায়গায় তার হাত। তার কাছে সব ছিল, কিন্তু গত ৩.৫ বছর ধরে সে আর রাজা ছিল না। সে ছিল নিজের ছেলে আর্জনের জীবন্ত কারাগার। আর্জন, ২৭ বছরের তরুণ, একটা প্রশস্ত কক্ষের বিশাল বিছানায় শুয়ে, হাত পা সোজা, চোখ দুটো খোলা, কিন্তু একদম শূন্য। শ্বাস চলছে, খুব ধীর, খুব নিয়মিত, কিন্তু কথা নেই, শোনা নেই, বোঝা নেই। ডাক্তাররা বলেছিল কমপ্লিট নিউরোলজিক্যাল লকড-ইন সিনড্রোম। দেশের সেরা ১২ জন নিউরোসার্জন ও নিউরোলজিস্ট দেখেছেন। এমআরআই, ফাংশনাল এমআরআই, পিইটি স্ক্যান, জেনেটিক টেস্ট, কোটি কোটি টাকা উড়ে গেছে। ইনজেকশন, স্টিমিউলেশন, রিহ্যাব সব চলেছে, কিন্তু আর্জন একই রকম, জীবিত দেহ, মৃত মন। নাক দিয়ে ফিডিং টিউব, মুখে অক্সিজেন মাস্ক, আয়া ও নার্সরা খাওয়ায়, স্নান করায়, পরিষ্কার করে। অমিত প্রত্যেক সকালে ছেলের ঘরে যান, চেয়ার টেনে বসেন, হাত ধরেন। আর্জন, বাবা, একটা কথা বল না। কোনো সাড়া নেই, চোখ দুটো দেওয়ালের দিকে স্থির। দেওয়ালে ঝোলানো পারিবারিক ছবির দিকে তাকান। উঠে দাঁড়ান, মুখ পাথর। নিচে নেমে বাড়ে গিয়ে হুইস্কির গ্লাসে ঢালেন। রাতভর ঘুম আসে না। ভাবেন, কোন শত্রু এতটা নিষ্ঠুর হতে পারে। বাড়ির পেছনের বাগানে এক বৃদ্ধ মালি কাজ করত কাকা, বয়স ৭০-এর কাছাকাছি, মুখে গভীর ভাঁজ, হাত সারাক্ষণ মাটির রমে মাখা। ৫০ বছরেরও বেশি সময় ধরে একই বাগানের দেখভাল করছে। গাছগুলোকে নাম ধরে ডাকে, ফুলের সঙ্গে কথা বলে। একদিন তার সঙ্গে এলো নাতি, আদিত্য, ১৩ বছর, রোগা পাতলা, চোখ দুটো বড় বড়, কালো চুল ঝাঁকড়া। গ্রাম থেকে গ্রীষ্মের ছুটিতে এসছে, দাদুর কাছে থাকছে। আদিত্য বাগানে পানি দিল, কোদাল দিয়ে মাটি খোঁড়ার চেষ্টা করল, তারপর বিরক্ত হয়ে বাড়ির ভিতর ঢুকে পড়ল। কাজের লোকেরা বাধা দিল না, বাচ্চা ছেলে তো। ভিতর দিয়ে উঠে গেল উপরের তলায়। একটা দরজা খোলা, উঁকি দিল। আর্জন বিছানায় শুয়ে, চোখ খোলা, স্থির, শ্বাস খুব ধীর। আদিত্যের পা যেন মাটিতে গেঁথে গেল। এটা সাধারণ কৌতূহল নয়, একটা গভীর ঠান্ডা অস্বস্তি। কিছু একটা খুব ভুল আছে। আর্জনের চোখে রোগের ক্লান্তি নেই, একটা কালো গাঢ় ছায়া, যেন কেউ ভিতরে আটকে আছে, শ্বাস বেরোতে দিচ্ছে না। আদিত্যের বুকের ভিতর ধুক করে উঠল, পিছিয়ে এলো, দৌড়ে বাগানে দাদুর কাছে। দাদু, ওই দাদাভাই অপরে যেন মরা মানুষ। কাকা কোদাল থামালো, চারদিক তাকালো, কেউ নেই। নাতির হাত শক্ত করে ধরে বাগানের এক কোণে নিয়ে গেল। ফিসফিস করে বলল, চুপ করে থাক, চিৎকার করিস না। কিন্তু দাদু, কাকা মাথা নেড়ে বলল, তুই ঠিক দেখেছিস, এটা কোনো রোগ নয়, এটা কালো জাদু। ৩.৫ বছর ধরে চলছে।
আদিত্যের মাথা ঘুরে গেল। কালো জাদু? সত্যি? হ্যাঁ, আমি অমিত সাহেবকে বলেছিলাম, তান্ত্রিকও এনেছিলাম, কিন্তু তিনি হাসলেন, বললেন, ডাক্তার দেখাও, সায়েন্সে বিশ্বাস করো, আমাদের কথা ভুয়ো। চাকরি চলে গেল, তাই সবাই চুপ করে গেল। কে এমন করতে পারে? কাকা চোখ বন্ধ করল। যারা টাকার পিছনে পাগল, সাহেবের কাছে যাদের সবকিছু আছে, শত্রুও তো কম নয়। আদিত্য চুপ করে রইল, কিন্তু ভিতরে ঝড় উঠল। রাতে ঘুম এলো না। আর্জনের সেই চোখ, সেই কালো ছায়া। গ্রামে কাকা তাকে ছোটখাটো তন্ত্রমন্ত্র শিখিয়েছিল, সাপ তাড়ানো, ভূত ছাড়ানো। কিছু তো করা যায়। মাঝরাতে সিদ্ধান্ত নিল। রাত 1টা বেজে গেছে। পুরো বাড়ি নিশ্চুপ। কাজের লোকেরা ঘুমোচ্ছে। অমিত নিচের মাস্টার বেডরুমে। আদিত্য নিঃশব্দে উঠল। কাকার পুরনো কাপড়ের থলে খুলল। কালো কাপড়, লাল সুতো, লেবু, সেন্ধা নুন, ছোট্ট আয়না। বাড়ির পেছনের ছোট গেট দিয়ে বেরিয়ে আর্জনের ঘরের সামনে পৌঁছল। দরজা সামান্য খোলা। ভিতর গাঢ় অন্ধকার, শুধু একটা নাইট ল্যাম্পের হলুদ আলো। আর্জুন বিছানায়, শ্বাস ধীর। আদিত্য দরজা ভেতর থেকে বন্ধ করল। বুকের ধুকধুক কানে বাজছে, তবু থামল না। বিছানার পাশে বসল। চোখ বন্ধ করে কাকার শেখানো মন্ত্র মনে করল। ধীরে ধীরে জপ শুরু। কালো কাপড়ে লেবু জড়ালো, সেঁধা নুন ছড়ালো। আয়নাটা আর্জনের বুকের উপর রাখল। চোখ খুলল। আর্জনের চোখের গভীরে তাকাল। কালো ছায়াটা নড়ে উঠল। ঘরে হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগল। সুঁই পড়লেও শোনা যাবে এমন নিস্তব্ধতা। আর্জনের চোখ 1 সেকেন্ডের জন্য পুরো কালো হয়ে গেল, তারপর আবার হালকা। আদিত্য মন্ত্রের গতি বাড়াল। সেধা নুনের ছোট্ট স্তূপ জ্বালিয়ে দিল। ধোঁয়া ছড়িয়ে পড়ল। ছায়াটা পিছু হটল, কিন্তু পুরোপুরি মিলিয়ে যায়নি। আদিত্য বুঝল, জাদুটা একদম তাজা, খুব শক্তিশালী, সম্প্রতি করা হয়েছে, আর করেছে কোনো খুব কাছের মানুষ। সূর্য ওঠার আগেই বাইরে বেরিয়ে কাকাকে সব বলল। কাকা ভয়ে কাঁপতে লাগল। চুপ থাক বাবু, চাকরি চলে যাবে। কিন্তু আদিত্যের মন আর ফিরল না। পরদিন সকালে অমিত বাগানে হাঁটছেন, আদিত্য পানি দিচ্ছে। অমিত ডেকে বললেন, রাতে আমার ছেলের ঘরে কি করেছিলি? আদিত্য চমকে উঠল। নিরাপত্তারক্ষী দেখে ফেলেছে। বলল, স্যার, আপনার ছেলের ওপর কালো জাদু করা হয়েছে, এটা কোনো অসুখ নয়। অমিতের মুখ লাল হয়ে গেল। আবল তাবল বকছিস? 12 জন সেরা ডাক্তার দেখেছে, তুই কে? আমি ডাক্তার নই, কিন্তু ডিগ্রি ছাড়াই আমি ঠিক করতে পারব। অমিত থামলেন, চোখ সরু করে তাকালেন, তারপর বললেন, ঠিক আছে, শর্ত, যদি ঠিক করে দিস 100 কোটি তোর, যদি কোনো ক্ষতি হয় তাহলে সারা জীবন জেল। আদিত্য হাত বাড়িয়ে দিল। মেনে নিলাম। শর্ত পাকা। বাড়ির পরিবেশ বদলে গেল। অমিত আদিত্যকে ওপরের তলায় একটা আলাদা ঘর দিলেন, আর্জনের ঘরের ঠিক পাশে। কাজের লোকদের কড়া নির্দেশ, ছেলেকে একা রাখবি না, রাতে ওপরে যাবি না। কাকা ভয়ে মরতে লাগল। নাতিকে বোঝাতে চাইল, বাবু, পিছিয়ে আয়, সাহেবের রাগ দেখেছিস? কিন্তু আদিত্যের সংকল্প অটল। রাতে যে ছায়া নড়েছিল সেটা পুরো যায়নি। জাদুটা খুব তাজা, খুব শক্তিশালী, কোনো আপনজনের কাজ। সূর্য ডুবতেই আদিত্য তৈরি হয়ে গেল। কাকার থলে খুলল। কালো কাপড়, লাল সুতো, সেন্ধা নুন, লেবু, আয়না। এবার নতুন জিনিস, কালো তিল, লবঙ্গ, একটা ছোট লোহার বালা। রান্নাঘর থেকে চুপি চুপি নিয়ে নিল। একটা কাগজে মন্ত্র লিখল, ওং নমো ভগবতে রুদ্রায়, 200 বার। রাত 9:30। অমিত নিচের ঘরে, হাতে হুইস্কির গ্লাস। কাজের লোকেরা নিশ্চুপ, বাড়ি স্তব্ধ। আদিত্য আর্জনের ঘরে ঢুকে দরজা বন্ধ করল। ল্যাম্পের আলো মৃদু। জানালা দিয়ে অস্বাভাবিক ঠান্ডা হাওয়া আসছে। বিছানার চারপাশে চক্র আঁকল, সেন্ধানুনের মোটা রেখা। মাঝখানে কালো তিল ছড়িয়ে দিল। আর্জনের মাথার কাছে লবঙ্গ জ্বালাল। ধোঁয়া ঘরে ছড়িয়ে পড়ল। বাতাস যেন থেমে গেল। ঘর ভারী হয়ে উঠল। চোখ বন্ধ। মন্ত্র শুরু, ধীর গম্ভীর স্বরে, ওম নমো ভগবতে রুদ্রায় মহাদেবায় নমঃ। আর্জনের শ্বাস হঠাৎ তীব্র হল, প্রথমে হালকা, তারপর গভীর। বুকটা ওঠানামা করতে লাগল। আদিত্য চোখ খুলল। আর্জনের চোখে আবার সেই কালো ছায়া, এবার আরও ঘন, আরও জীবন্ত। ঘরের তাপমাত্রা যেন হঠাৎ অনেকটা কমে গেল। জানালার পর্দা নিজে নিজে দুলতে লাগল।
আদিত্য আয়না তুলে আর্জনের মুখের ওপর ঘোরাল। আয়নায় একটা বিকৃত ছায়া, লাল চোখ, নখ দাঁত বের করা মুখ। এক ঝলক দেখা গেল, তারপর মিলিয়ে গেল। আদিত্যের হৃৎপিণ্ড লাফাতে লাগল, মন্ত্র আরও জোরে বলতে লাগল। লবঙ্গের ধোঁয়া আরও ঘন। আর্জনের শরীর কেঁপে উঠল, প্রথমে আঙুল, তারপর হাত, তারপর পা। নিচের কাজের লোকেরা জেগে উঠল, কিন্তু দরজা বন্ধ, উপরে ওঠার সাহস হল না। অমিত গ্লাস ফেলে দিয়ে সিঁড়ির দিকে ছুটলেন, দরজায় ধাক্কা দিলেন। ভিতরে কি হচ্ছে? কোনো সাড়া নেই। ভিতরে আদিত্য মন্ত্র জপ করে যাচ্ছে। আর্জন ছটফট করছে, মুখ খুলেছে কিন্তু গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, চোখ ঘুরছে। কালো ছায়াটা বাইরে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছে। আদিত্য কালো কাপড়ে লাল সুতো জড়িয়ে লেবু মুড়ল, আর্জনের বুকের ওপর রাখল। হঠাৎ একটা তীব্র চিৎকার। আর্জনের মুখ দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে এলো, ঘন দুর্গন্ধযুক্ত। ধোঁয়াটা জানালার দিকে ছুটল, পর্দা ছিঁড়ে বাইরে অদৃশ্য হয়ে গেল। ঘর শান্ত, আর্জনের শ্বাস স্বাভাবিক, চোখ বন্ধ। আদিত্য ঘামে ভিজে, ক্লান্ত কিন্তু জয়ী। অমিত দরজা ভেঙে ঠুকলেন, ছেলেকে নাড়লেন। আর্জন, আর্জন। চোখ খুলল ধীরে ধীরে, মুখ নড়ল, বাবা। অমিত পাথর হয়ে গেলেন। ৩.৫ বছর পর ছেলের গলা। ছেলেকে বুকে জড়িয়ে কাঁদলেন। কাজের লোকেরাও চোখ মুছল। আদিত্য চুপচাপ দাঁড়িয়ে। আর্জনের জ্ঞান ফিরল, পানি খেল, ধীরে ধীরে বলল, আমার মনে আছে, অন্ধকার, খুব ঠান্ডা, কেউ আমাকে নিচের দিকে টানছিল। চোখে ভয়ের ছাপ। অমিত আদিত্যের দিকে তাকালেন। তুই করে দেখিয়েছিস, ১০০ কোটি তোর। আদিত্য মাথা নেড়ে বলল, টাকা পড়ে, আগে সত্যিটা জানুন। কি সত্যি? কালো জাদু, কোনো খুব কাছের মানুষ করেছে, সম্প্রতি আবার নতুন করে শক্তিশালী করা হয়েছে। চেয়েছিল আর্জন মারা যাক, আপনার সব সম্পত্তি তাদের হাতে আসুক। অমিতের মুখ সাদা হয়ে গেল। কে? জানা যাবে, কিন্তু আগে গত ১ মাসে যারা আর্জনের কাছে এসেছে, সবাইকে ডাকুন। মা, চাচা, মাসি, কাজিন, বন্ধু, সবাই। অমিত ফোন তুললেন, একে একে সবাইকে ডাকলেন। সকাল হওয়ার আগেই বাড়ি লোকে ভরে গেল। মা কাঁদছেন, চাচা নীরব, মাসি চুপ, চাচাতো ভাই চোখ ফিরিয়ে নিচ্ছে। আদিত্য সবাইকে হলে বসালো, মাঝখানে চক্র বানালো। সেন্ধা নুন, কালো তিল, মাঝে একটা তামার লোটা, পানি ভরা, লাল চন্দন মেশানো। এক এক করে সবার নাম নিল, লোটায় পানি ঢালল। একটা নামে পানি ফুটতে শুরু করল, লাল হয়ে গেল। চাচার নাম। সবার চোখ চাচার ওপর, মুখ ফ্যাকাশে, চোখ নিচু। অমিত উঠে দাঁড়ালেন। ভাই, তুই? আদিত্য মাঝখানে বলল, প্রথমে জিজ্ঞেস করুন কেন। চাচা ভেঙে পড়লেন। আমি সম্পত্তি চেয়েছিলাম। আরজানকে, আমি তান্ত্রিককে টাকা দিয়েছি, প্রথম বছরে, তারপর আবার সম্প্রতি মজবুত করতে। অমিতের রক্ত ফুটে উঠল। হারামজাদা। পুলিশে ফোন। চাচা কাঁদতে লাগলেন। মাপ করে দে ভাই। লোভ। পুলিশ এলো, চাচাকে হাতকড়ি পরিয়ে নিয়ে গেল। তান্ত্রিকের খোঁজ মিলল, সেই রাতেই গ্রেফতার। আরজান পুরোপুরি সুস্থ হয়ে উঠল। সকালে বিছানা থেকে নামল, হাঁটল, হাসল। বাবা, খিদে পেয়েছে খুব। অমিত কাঁদতে কাঁদতে ছেলেকে জড়িয়ে ধরলেন। আদিত্যকে জড়িয়ে ধরলেন। ১০০ কোটির চেক হাতে দিলেন। আদিত্য হাসল। গ্রামের হাসপাতাল আর স্কুলের জন্য দান করে দেব। ১ সপ্তাহ পর পুলিশ তান্ত্রিককে ধরল। জিজ্ঞাসাবাদে স্বীকার করল, চাচাই প্রথম থেকে শুরু করেছিল, ৩.৫ বছর আগে। তান্ত্রিক বলেছিল, আরজান মরলে সব সম্পত্তি চাচার। জাদু দুর্বল হয়ে গেলে চাচা আবার টাকা দিয়ে মজবুত করিয়েছে। চাচা মোটা অঙ্ক দিয়েছে। চাচা জেলে, তান্ত্রিক জেলে। অমিত বাড়ি তালা বদলালেন, কাজের লোক বদলালেন, সিকিউরিটি বাড়ালেন, কিন্তু আর্জনের রাতে এখনও ভয় লাগত। আদিত্যকে বলল, ভাই, তুই থাকবি তো আমাদের কাছে? আদিত্য হাসল, গ্রামে ফিরতে হবে, কিন্তু যখনই ডাকবি আমি চলে আসব। গ্রামে ফিরে গেল। কাকা জড়িয়ে ধরলেন, এত বড় বিপদে ফেললি তুই? আদিত্য হাসল, জিতে গেছি তো। গ্রামের স্কুলে নতুন বিল্ডিং হল, হাসপাতালে নতুন ওয়ার্ড, তাতে লেখা আদিত্য ওয়ার্ড। কিন্তু আদিত্য জানত, কালো জাদু কখনো পুরোপুরি শেষ হয় না, সে শুধু ঘুমিয়ে থাকে। লোভ যতদিন বেঁচে থাকবে, জাদু ততদিন লুকিয়ে থাকবে। বাড়িতে আর্জন এখন স্বাধীন,
হাসে, দৌড়ায়, গান গায়, কিন্তু কখনো কখনো গভীর রাতে চোখ খুলে যায়, দূরে কোথাও একটা ছায়া দেখে। কালো জাদু কখনো মরে না, সে শুধু অপেক্ষা করে। সমাপ্ত।